হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি সবসময় মানুষকে নীতিবাক্য শোনাতে অভ্যস্ত। এমনকি তিনি সংসদে স্পষ্ট ভাষায় বলেন, তার নামে যদি কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে নাকি তিনি সংসদ থেকে ইস্তফা দিবেন। যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। আজকে সেই মহান নেতার কৃতিত্বের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার মাধ্যমে তদবির বাণিজ্য করতেন হাসনাত এবং সার্জিস। একসময় ছাত্রলীগের দুর্দান্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ, যাদের মাধ্যমে এই রাষ্ট্রের অনেক কিছু হয়তো লুটপাটও হচ্ছে। তো সেই গ্রুপটার নাম কি? বসুন্ধরা গ্রুপ। কেন দুই বাঘে মহিষে লড়াই হচ্ছে? স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপর বসুন্ধরা গ্রুপ থেকে সার্জিস আলমরা যে একবার এখানে দাওয়াত টাওয়াত খাই আসলো, ওই সময় কি মোটা অঙ্কের কোনো লেনদেন হয়েছিল যে বসুন্ধরা গ্রুপকে হাত দেওয়া হয় নাই? তখন আসলে বসুন্ধরা গ্রুপ কিভাবে বাইচা গেল? বসুন্ধরা গ্রুপের আব্দুল সোবহান যিনি আছেন, তার বক্তব্যের পরে ওই মুহূর্তে কারা সেটেল করছিল, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। 12,60,00,000 টাকা আত্মসাৎ করছে, এতিনের টাকা, বিক্ষোভের টাকা, ধরেন রিক্সা শ্রমিকেরা দিছে, স্কুলের ছাত্ররা দিছে, অনেক মুরব্বীরা অসহায় মানুষও দিছে, বন্যার কথা সই না। এখন এই হাসনাত আব্দুল্লাহ বলছে যে 1 টাকারও দুর্নীতি, 1 টাকা তো করে নাই, কোটি কোটি টাকা করছে। সে তো ঠিক আছে ভাই, সে তো সত্য কথা বলছে যে আমার 1 টাকার দুর্নীতি হইলে আপনি, এটা হাসনাত আব্দুল্লাহ কেন, এটা আসিফ মাহমুদ ভুইয়াও বলছে যে আমার 1 টাকার দুর্নীতি হইলে, এরকম মনে করেন সবাই 1 টাকার দুর্নীতি বলে, কারণ 1 টাকা তো দুর্নীতি হয় না ভাই। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করবেন। হাসনাত আব্দুল্লাহ বড় সংসদে একথাই বলেছিল। এবার হাতে নাতে ধরা খেয়েছে হাসনাত আব্দুল্লাহ। কোটি কোটি টাকা সহ যেভাবে গ্রেপ্তার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেই সকল ভিডিও দেখাবো এই ভিডিও শেষে। তার আগে তুলে ধরবো ভয়ঙ্কর কিছু তথ্য। জুলাই যোদ্ধারা এই হাসনাত আব্দুল্লাহ নাকি ছাত্রলীগে থাকার সময় যে অপকর্মগুলো করেছিল এবং বসুন্ধরা গ্রুপের সাথে যে গোপন বৈঠকে লেনদেন, সবকিছুই ফাঁস করব এই ভিডিওতে। একদম না টেনে একটি লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগের 17 বছর ভয়ে গাড়িতে, নিজের গাড়িতে চড়তাম না। কয়েকবার পুলিশে ধরেছে, গাড়ি সহ ধরলে 1-1.5 লাখ টাকা গাড়ি ছাড়াইতেই লাগে। পরে আমি লাইনের গাড়িতে চলা শুরু করলাম। চিন্তা করলাম ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা তো অনেক টাকার মালিক, এরা তো আর ওই গাড়িতে চলে না। মাস দিয়ে ওই গাড়িতে চড়তাম। গাড়িতে উঠলেই বলি যে সিট আছে, আসেন আসেন। আসলে সে মিথ্যে কথা বলে না, সিট আছে কিন্তু খালি নেই। ওঠার পরে তো ওনার লাগে বলে, আপনি বললেন সিট আছে, বলে যে আমি তো সিট আছে বলছি, আমি যে খালি আছে এটা তো বলি নাই। এখন এই হাসনাত আব্দুল্লাহ বলছে যে 1 টাকারও দুর্নীতি, 1 টাকা তো করে নাই, কোটি কোটি টাকা করছে। তো সে তো ঠিক আছে ভাই, সে তো সত্য কথা বলছে যে আমার 1 টাকার দুর্নীতি হইলে আপনি, এটা হাসনাত আব্দুল্লাহ কেন, এটা আসিফ মাহমুদ ভুইয়াও বলছে যে আমার 1 টাকার দুর্নীতি হইলে, এরকম মনে করেন সবাই 1 টাকার দুর্নীতি বলে, কারণ 1 টাকা তো দুর্নীতি হয় নাই ভাই। ওই যে প্রতারক, ওই বাসের হেল্পার যে বলছে সিট আছে আসেন, বলছে যে সিট আছে খালি নেই। এখন আপনি কিভাবে, ও তো সেই প্রতারকের মতো অবস্থা যে আমার 1 টাকাও। আপনারা দেখেছেন যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে অনেক বাজেট নিয়েছে, সেই বাজেটের 10%ও কাজ করে নাই। কাজের জন্য যাভাবে নিছে তো সে, আপনার সেইভাবে তারা এই দুর্নীতিগুলো করেছে। এখনও ফেসবুক বা এমনকি এনসিপির যারা কষ্টে জর্জরিত, জুলাই যোদ্ধাদের কষ্টের জর্জরিত, তারা বলেছে, এমনকি হাদি বলেছে যে আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা বিক্রি করে 71কে শেষ করে দিয়েছে, মূল্যবোধকে। আর এই এনসিপি নামক বা এই যে হাসনাত, এরপর আসিফ, সার্জিদ, এরা মিলা, পাটোয়ারি মিলা, এরা আবার এই জুলাই চেতনা বিক্রি করে মানে এই যারা হলো তাদের কোনো মূল্যায়ন না করে এরা মব সৃষ্টি করে, বদলি বাণিজ্য করে, প্রমোশন বাণিজ্য করে, চাকরি দিয়ে, বিভিন্ন জায়গায় ঘুষ নিয়ে তারাও এই চেতনাকে শেষ করে দিয়েছে। এখন আপনার ভাই পাগলে কি জীবনে বলবে যে সে পাগল, যদি শ্যান পাগল হয়? আপনার অরিজিনাল পাগল হইলে আপনি আইডেন্টিফাই করবেন সে পাগল। আর যেটা শ্যান পাগল মানে পাগল না, দেখবেন ওই মাঝে মাঝে বসে থাকে একটা টিম, মানবিক টিম আছে, ওরা ওই চুল টুল কাইটে দেয়,
কাইটে দেওয়ার পর দেখা যায় পুরো সুস্থ। এখন ওই পাগল তো যেটা শ্যান পাগল, সে জীবনেও বলবে না আমি পাগল বা সুস্থ। এরা হচ্ছে শ্যান পাগল, শ্যান প্রতারক। এরা যে পরিমাণ দুর্নীতি, অন্যায়, অবিচার এটা করেছে বাংলাদেশে, আজকে মনে করেন এত বড় সাহস। আমার ছেলে গত এই জুলাই নিয়ে একটা স্ট্যাটাস দিছে, সেইটা আমি আবার আজকে সকালে হুবহু দিয়েছি। আমার ছেলে কেবল মেট্রিক পরীক্ষা দিছে, দিয়ে এই জুলাই আন্দোলনে তার এক বন্ধু ফায়েজ তার সাথে ধানমন্ডি 27-এ আন্দোলন করতে গেছে। যাওয়ার পরে যুবলীগ ধরছে, ধরার পরে ওই ফায়েজকে মাইরে ফেলাইছে পিটাইয়া। মাইরে ফেলাবার পরে ওরেও ধরছে। ও বলছে দেখেন আমি কিছু কেনাকাটা করতে আসছি, আমার বাসা শুক্রবার। পরবর্তীতে বলছে তুমি তাহলে তোমার বাবাকে ফোন করো। ও আমাকে ফোন করছে, ওরা খেয়াল করতে পারে না, ওরা তো ওকে পিটায়, আর ওরে ধরে রাখছে। বলছে আব্বু আমি এখানে এসে সমস্যায় পড়ছি, যুবলীগ ধরছে। ওরা এখন আমি বলছি যে আমি কিছু খাবার কিনতে আসছি, এখন তুমি ফোন করলে সেটা বলবা। এর মধ্যে আবার রাইখে দিছে, আল্লাহ বাঁচাইছে যে ওই পরবর্তীতে ওরা ফোন করছে আমাকে, বলছে আপনার ছেলে কোথায়? আমি বললাম যে ও তো কিছু খাবার কিনতে গেছে। পরে ওরে ছেড়ে দিছে। আমার সেই ছেলে কালকে স্ট্যাটাস দিছে যে আজকে যদি আমি এই শেখ হাসিনার খুনির বিচার চাই। কেন চাই? যে আজকে আমিও লাশ হয়ে যেতে পারতাম, আমার বন্ধু মানে সে লাশ হয়ে গেছে। একসময় ছাত্রলীগের দুর্দান্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সময়ের পরিক্রমায় জুলাই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, এমনকি পরবর্তী সময় যে রাজনৈতিক দল এনসিপির খুবই মুখ্য ভূমিকাতে সর্বোপরি ভূমিকা রেখেছেন, এবং ইউনুস সরকারের মধ্যে যার প্রভাব সবচেয়ে বেশি ছিল, এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে টোটাল এনসিপির যতগুলা মূল ক্যারেক্টার আছে এদের মধ্যে ন্যূনতম লেভেলে যদি সততা থাকে, এটাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লার পোলা। তো কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশের একটা বড় ধরনের বিজনেস ম্যাগনেট বলেন, হাসনাত আব্দুল্লাহর ভাষায় বিজনেস মাফিয়া বলেন, অথবা যারা এই রাষ্ট্রের জিডিপি নির্ধারণ করে, যাদের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, আবার যাদের মাধ্যমে এই রাষ্ট্রের অনেক কিছু হয়তো লুটপাটও হচ্ছে। তো সেই গ্রুপটার নাম কি? বসুন্ধরা গ্রুপ। কেন দুই বাঘে মহিষে লড়াই হচ্ছে? নিশ্চয় আপনাদের মধ্যে প্রশ্ন উঠেছে যে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের একটা মাত্র মিডিয়া হাউস না, অনেকগুলো আছে, নিউজ 24, তারপর বাংলাদেশ প্রতিদিন সহ, তাতে 5টা সম্ভবত। এই 5টা পত্রিকা গণহারে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখে যাচ্ছে। আবার হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এসে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কাউন্টার করছে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপর বসুন্ধরা গ্রুপ থেকে সার্জিস আলমরা যে একবার এখানে দাওয়াত টাওয়াত খাই আসলো, ওই সময় কি মোটা অঙ্কের কোনো লেনদেন হয়েছিল যে বসুন্ধরা গ্রুপকে হাত দেওয়া হয় নাই? তখন আসলে বসুন্ধরা গ্রুপ কিভাবে বাইচা গেল? বসুন্ধরা গ্রুপের আব্দুল সুবহান যিনি আছেন, তার বক্তব্যের পরে ওই মুহূর্তে কারা সেটেল করছিল, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো এখন হাসনাত আব্দুল্লাহর একটা জিনিস মনে হচ্ছে কি, যে আপনার সরকারের সাথে বসুন্ধরা গ্রুপের আবার তলে তলে কিছু হচ্ছে কিনা। এখন তলে তলে প্ল্যানটা কোথা থেকে আসছে? আমার ধারণা ওই যে জুলাই অভ্যুত্থানের সময় তারাও হয়তো তলে তলে কিছু করছিল। তো সার্জিস তাদের কিন্তু একটা বড় ধরনের অনুদান দিছিল বসুন্ধরা গ্রুপ। তো ওই গ্রুপটা কেন অনুদান দিল, আর সার্জিসটা কেন নিল, অর্থাৎ তলে তলে হয়তো তখনও ঘটছে। তো যার মনে যা ফাল দিয়ে ওঠে তা সেখান থেকে হইতে পারে। তবে হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে সংসদে একটা বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের পর থেকেই বসুন্ধরা গ্রুপ হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করেছে। কারণ হাসনাত আব্দুল্লাহ নিজে বসুন্ধরা গ্রুপকে একটা গুতা মারছে সরকারকে নিয়ে। আসুন কি বলছিল। গেল কয়েকদিন আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছিল যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের করা দুদকের যেই মামলাগুলো, সেগুলোর কেন অগ্রগতি দৃশ্যমান নয়। তো প্রশ্ন তো এইটাও উঠতে পারে, হাসনাত আব্দুল্লাহ কেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বা তার যে এপিএস ছিল তাদের বিরুদ্ধে যে 100 কোটি টাকার দুর্নীতির মামলা আছে, সেগুলা কেন অগ্রগতি হচ্ছে না? তিনি কি এই প্রশ্ন তুলছেন? না, কারণ এটা তার কমিউনিটির মধ্যে, ওইটা হচ্ছে তার কমিউনিটির বাইরে। দেখেন, কথা বললে সবগুলাই বলতে হবে। হাসনাত যদি শুধু বলতো যে আমার এনসিপির যারা ছিল জুলাই আর আগস্টের মধ্যে যে সরকার ছিল, সেই সরকারের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে তাদের মামলাগুলো কেন অগ্রগতি হচ্ছে না, পাশাপাশি বসুন্ধরা গ্রুপ হোক আর যেই গ্রুপ হোক তাদের বিরুদ্ধে কেন অগ্রগতি হচ্ছে না, আমরা কথা বলার একটা স্পেস পাইতাম। এখন যখন তিনি একটা পক্ষ নিয়ে কথা বলছেন, স্বাভাবিকভাবে এখানে একটা গুতামারা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। নাম্বার 1,
এখন দুদকের মামলা নিয়ে বসুন্ধরা গ্রুপেরটা নিয়ে তিনি আলোচনা তুলছেন, কিন্তু তার সরকারে থাকা তার যেই মানে ইউনূসের গভর্নমেন্টে যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করেন নাই। দ্বিতীয় গুতাটা কোথায় মারছে আসুন। তিনি বলছিলেন যে সরকার এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো আন্ডার টেবিল অর্থাৎ তলে তলে টেবিলের নিচে দিয়া, দেখেন কত কুফা এই আলোচনা, কারেন্টই চলে গেছে। যাই হোক, আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। তো যে তাদের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা, আর যদি সমঝোতা হয়ে না থাকে তাহলে কেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরে তিনি অর্থ পাচার এবং সম্পদের একটা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং মানুষের সম্পদ দখলের অভিযোগ রয়েছে এবং এইসব বিষয়ে বিচার কার্যকর হওয়া দরকার। আর এগুলো নিয়ে কেন এখন পর্যন্ত মানে বিচারিক নিষ্পত্তি সম্পূর্ণ হয়নি। হাসনাতের অভিযোগ, বসুন্ধরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করেছে, এইসব গণমাধ্যম বিরোধীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং ক্ষমতাসীনদের পক্ষে জনমত কাজ করছে। হাসনাত আব্দুল্লাহ অনেকটা নতুন, বোঝে না এই লাইনে, তো পুরানা খেলোয়াড়, একটু তো বোঝার কথা। এই দেশে গণমাধ্যম যে এখন যেই সরকার থাকে সেই সরকারের পক্ষে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবাই ভূমিকা নেয়, তেমনি আমাদের সাংবাদিকদের মধ্যেও এরকম একটা অবস্থান আছে। তারপরেও কিছু পত্রিকা হয়তো মানে কি বলা হয় যে নিরপেক্ষ সংবাদটাকে তুলে ধরার চেষ্টা করে। আর কেন গণমাধ্যম কর্মীরা পারে না? কারণ টেকনিক্যালি সাংবাদিকরা হয়রানির শিকার হয়, মিথ্যা মামলার শিকার হয়, মারধরের শিকার হয়। আওয়ামী লীগের সময়কালে এটা আমরা স্পষ্ট দেখছি, সেখান থেকে এটা তো ভয় তৈরি আছে না? অবশ্যই আছে, যে টেকনিক্যালি গণমাধ্যমগুলোকে কন্ট্রোল নেয়। অতীতেও এটা বাংলাদেশের ইতিহাসে ছিল। সো চাইলেই যে একটা পত্রিকা স্বাধীনভাবে একটা সরকারের বিরুদ্ধে লেখবে, বলবে, একটা আছে সরকার ছাড়া দিয়ে রাখছে। যেমন ধরুন আওয়ামী লীগ সরকারের সময় ভিপি নুর নিয়ে আমার এখনো মনে হয় ভিপি নুর যেই ভাষায় কথা বলতো, তো ওই ভাষায় কথা বলার মতন এত সাহস ভিপি নুর কই পাইতো? আমাদের তখন মনে হইতো সরকার হয়তো ভিপি নুরের সাথে গোপন সেটআপ আছে, যে ভিপি নুর প্রতিদিন আওয়ামী লীগের গাইলাবে, সরকার কিছু করবে না। এরকম মানুষের মধ্যে চিন্তা ছিল যে ভিপি নুর আসলে কোন দলের, এত কিছু বলার পরে তারা আওয়ামী লীগ ধরে না। আর ফেসবুকে কেউ একটা বঙ্গবন্ধুর স্ট্যাটাস দিলে তার ঘুম হারাম, গুম হয়ে যায়, মানে খুঁজা পাওয়া যায় না, এরকম তো হইতো। তো অনেক গণমাধ্যম সমালোচনা করতো, যারা সরকার দিয়ে রাখে যে দেশের ডেমোক্রেসি আছে। সো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের এখানে হয়তো ভেতরে ভেতরে এটা একটা ইস্যু থাকতে পারে, অথবা জুলাই আন্দোলনের পরে আমরা জানি না যে কোন গ্রুপ কি করছে, অনেকে দেশে কলকারখানা কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে এই যে কাদা ছোড়াছড়ি, এটা থেকে রাষ্ট্রের উপকার হচ্ছে না। আপাতত আমরা দেখছি দুইটা পক্ষ, এই দুইটা পক্ষ নিয়ে রাজনীতি হওয়ারও চেষ্টা হচ্ছে। যেমন হাসনাতের বিপক্ষে এখন আমজনতার যে তার একটা অবস্থান আছে, আরো অনেকে আওয়াজ তোলা শুরু করেছেন, আবার অনেকে সাক্ষী দেওয়া শুরু করছেন। সবকিছু মিলে আবার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার জন্য হাসনাত একটা উঠা পড়া লাগছেন। তবে আপাতত যেহেতু মবের সুযোগ নেই, সেই কারণে বিষয়টা হয়তো আইনিভাবে একটা পর্যায়ে গিয়া এটা সুরাহা। হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন, জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। হাসিনার যদি বিচার করতে হয়, গণভোটে না জয়যুক্ত হয়েছে না, হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে। ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নিয়ে ওদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। তাই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া, জিন্দাবাদ জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায়, রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ গুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে, এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। তিনি সবসময় মানুষকে নীতিবাক্য শোনাতে অভ্যস্ত। এমনকি তিনি সংসদে স্পষ্ট ভাষায় বলেন, তার নামে যদি কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে নাকি তিনি সংসদ থেকে ইস্তফা দিবেন। যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব।
আজকে সেই মহান নেতার কৃতিত্বের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার এলাকায় একটি মসজিদের পাশে ঈদগাহ নির্মাণের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে তার ব্যক্তিগত খরচে এই মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কাজ তিনি সম্পন্ন করবেন। এখন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব। কিন্তু নির্বাচিত হওয়ার পরে মাসের পর মাস চলে গেছে, কিন্তু তিনি কথা রাখেননি। পরবর্তীতে এলাকাবাসী তাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি তার ব্যক্তিগত লোকজন পাঠিয়ে দায় সারা কাজ করে আসেন। সেইখানে খরচ হয়েছিল 3.5 থেকে 4 লক্ষ টাকা। 41 ফিট লম্বা, এইভাবে 22 ফিট, এটার খরচটা কতটুকু হতে পারে আমরা একটা কন্ট্রাক্টরের সাথে আলাপ করছি। কন্ট্রাক্টর বলছে 3,30,35 হাজার টাকা খরচ হতে পারে এটা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে 2024-25 অর্থ বছরে এই মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কাজের জন্য টেন্ডার নেওয়া হয়েছিল 11,81,000 টাকা। পরে শুনলাম যে 11,80,000 টাকা আসছে, কাজ করছে মাত্র 3.5 লাখ হতে 4 লাখ। এই টেন্ডারের বিষয়ে এলাকাবাসী এমনকি মসজিদ কমিটি পর্যন্ত জানেন না। বাইতুল ফালে জামে মসজিদের নামে 11,81,000 টাকা বাজেট আসছে, আমরা জানতাম না। পরবর্তীতে যখন এই বিষয়টি সামনে আসে, দেখা গেল সেই টেন্ডারটি যার মাথার উপরে ভর করে আছে তিনি ওই এলাকার এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। এখন আমার প্রশ্ন হচ্ছে 2024-25 অর্থ বছরে যেই টেন্ডারগুলো দেবিদ্বারে নিয়েছিল সেগুলো নিয়েছিল কে? উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। অথচ তিনি এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে তার ব্যক্তিগত খরচে তিনি এই কাজগুলো করবেন। কিন্তু আপনি সরকারি টাকা দিয়ে যেই মসজিদের উন্নয়ন কাজ করলেন সেইখানে তো বরাদ্দ এসেছিল 11,81,000 টাকা, কিন্তু আপনি কাজ করেছেন 3.5 থেকে 4 লক্ষ টাকা। এখন আমার প্রশ্ন, জাতির প্রশ্ন হচ্ছে বাকি টাকাগুলো গেল কোথায়? হাসনাত সাহেব, আপনার কাছে আপনার এলাকাবাসীরা খেজুরের মতো করে এই টাকাগুলোর হিসাব চেয়েছে। আপনার সৎ সাহস থাকলে জনগণের সামনে সেই টাকাগুলোর হিসাব দিয়েন। হাসনাত ভাই উনি সবসময় নীতিগত থাকেন, এমপি সাহেব মানুষ, তো উনি আমাদের সাথে 12 লক্ষ টাকার বাজেটটা আমাদের সাথে প্রতারণা করছে, এটা ভালো দেখা যায়নি। আর আপনি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা বক্তব্য, নীতিবাক্য আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে প্রমাণ করতে পারলে আপনি সংসদ থেকে ইস্তফা নেবেন। এখন সংসদ থেকে ইস্তফা নিয়ে জাতির সামনে নিজেকে আসল পুরুষ 12,60,00,000 টাকা আর আত্মসাৎ করছে। এতিনের টাকা, বিক্ষোভের টাকা, ধরেন রিক্সা শ্রমিকেরা দিছে, স্কুলের ছাত্ররা দিছে, অনেক মুরব্বীরা অসহায় মানুষও দিছে, বন্যার কথা সই না। এই টাকাটা যারা আত্মসাৎ করছে, হ্যাঁ, এগো হিসাব দিতে হইবে। এগোর হিসাবের আওতায় নেন, এগোরে বিচারের আওতায় নেন, আন্য এগো হিসাব লান। এই জন্য ধরেন আমরা রিক্সা শ্রমিক যারা আছি, রিক্সাওয়ালারাও কিন্তু 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বন্যা গেছে, অনেক দিন হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো হিসাব পাইতেছি না। এটা হিসাবটা পাইতেছি না কেন? আপনাকে সাংবাদিক ভাইদের কাছে আমাকে প্রশ্ন, এইটার বিচারের আওতায় আনেন আর এইটার হিসাব আপনারা লন। কেন এই টাকা ওনারা আত্মসাৎ করে মারিয়া যাবে? আর ওনারা কইতেছে যে দেশে উন্নয়ন করবে। উন্নয়ন কেমনে করবে? ওনারা যদি আপনার এই অসহায় মানুষের, গরিব মানুষের জন্য খাবারের জন্য টাকা দিছে মানুষে, হ্যাঁ, 20 টাকা 10 টাকা করে, এই টাকাই যদি ওনারা মারিয়া খাইয়া থাকে এবং মসজিদের টাকা, বিভিন্ন জায়গায় মসজিদের টাকাও মারিয়া খায়, তাহলে এরা দেশের কি উন্নয়ন করবে? দেশে কি উন্নয়নটা হইতে পারে? এটা তো আমার বিশ্বাস হয় না যে এরা দেশে কোনো 3 পরিমাণ উন্নয়ন করবে। কিন্তু এরা এই যে আপনার 24 সালে যে আন্দোলন করছে, এই আন্দোলনটা হইলে আগে একটা স্বার্থ আন্দোলন। এরা স্বার্থ নিয়ে একটা আন্দোলন করিয়া এখন এরা এমপি মন্ত্রী হয়েছে, হয়ে এখনও ওনারা দেশের কোনো কাজ করতেছে না, অসহায় মানুষের কোনো কাজ করতেছে না। কিন্তু এরা কোন জায়গায় এরা দুর্নীতি করবে, কোন জায়গায় মানুষের টাকা মারিয়া খাইবে, কোন জায়গায় চাঁদাবাজি করবে, এ নিয়ে ওনারা পেরেশানিতে আছে। আন্দোলন করেছিল, এটা কোঠা নিয়ে আন্দোলন করছে। কোঠা নিয়ে আন্দোলন করিয়া এখন হেরা আবার এমপি নির্বাচন করে, হ্যাঁ, হেরা মন্ত্রী হয়, এবার এমপি হয়, হ্যাঁ, এরা তো কোঠা নিয়ে আন্দোলন করছে, কিন্তু জনগণের নিয়ে তো আর আন্দোলন করে নাই, দেশের জন্য আন্দোলন করে নাই। এটা তো দেশের জন্য আন্দোলন হয় নাই, এটা হলো কোঠা আন্দোলন। এরা 24 সালে আমরা দেশ স্বাধীন করছি। কিসের দেশ স্বাধীন করছে? দেশ স্বাধীন হয়েছে আমাদের 71 সালে। এইটার দেশ স্বাধীন। লক্ষ লক্ষ মানুষ নির্যাতন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, গুম হয়েছে, এইটার আমাদের দেশ স্বাধীন। এইটারে কিসের দেশ স্বাধীন বলা যায়? এটা 24 সালে যারা বলে যে এটা দেশ স্বাধীন হয়েছে, এরা বোকামি কথাবার্তা বলতেছে। এটি আমরা বলি না আর বলবো না কোনো সময় যেন এটা দেশ স্বাধীন হয়েছে 24 সালে। আমরা বলতেছি যে 71 সালে যেই দেশ স্বাধীন হয়েছে, এইটাই হইলে দেশ স্বাধীন। হ্যাঁ, 71 সালে যে স্বাধীনতা পেয়েছি আমরা, এটাকে অস্বীকার করে অস্বীকার করে যারা পাকিস্তানি, হ্যাঁ, যারা এরা অস্বীকার বলে। যারা পাকিস্তানের লাগে লেউজু আছে,
পাকিস্তানের এই দেশে রয়্যাল আছে এরা আমাদের এগুলা বলে, কিন্তু বাংলাদেশে যারা জন্ম হয়েছে, যারা বাংলাদেশকে ভালো জানে, এরা কোনোদিনও 24-এর আন্দোলন মানবে না, মানে নাই, মানবও না। 24-এর আন্দোলন আপনি কেন মানেন না? মানি না, এটা তো কোঠা নিয়ে আন্দোলন করছে, এটা কি দেশ নিয়ে কোন আন্দোলন হয়েছে যে এটার মানতে হবে? বা দেশের কোনো ভালো কাজ এরা করতেছে? এখন যে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা দেশের জন্য তো কোনো কিছুই দেখতেছে না। এই জন্য আজকে 4 মাস হয়ে গেছে, আবার এই জন্য নতুন সরকার হয়েছে, 4 মাস হয়েছে। এই 4 মাসই বা কি হয়েছে? কোনো ভালো লক্ষণই তো এই দেশের দেখা যায় না। তাহলে এটা 24-এর আন্দোলন আমরা কেন মানবো? যে এইটা আপনার 71 সালে যে আন্দোলনটা হয়েছে, ওইটার আমরা সবসময় স্মরণ করি। লক্ষ লক্ষ মানুষ, মহিলারা নির্যাতন হয়েছে, মা বোন আমাদের নির্যাতন হয়েছে, এই দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এইটার আমরা মানতে পারি, এইটার দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এইটা কিসের দেশ স্বাধীন? এইটা হইলে স্বার্থ স্বাধীন, এরা হলে স্বার্থ স্বাধীন করছে, নিজের স্বার্থ। বন্যার টাকাটা ধরেন বিভিন্ন মানুষ দিছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 5000, 10,000, এরকম অনেক লোকই দিছে। 12 কোটি 60 লাখ টাকা দিছে। তাহলে এই টাকাটার যেন আজ পর্যন্ত কোনো হিসাব পাওয়া যাইতেছে না। এই টাকার তো যদি দুর্নীতি করতে পারে এরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এই চ্যানেলটি নতুন, তাই সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।